যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলো আকাশ থেকে অবিরাম বোমা ফেলে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে, তখন তারা একটি অত্যন্ত প্রাচীন এবং চিরন্তন সত্য ভুলে যায়। সেই সত্যটি হল, যুদ্ধের ময়দানে কে কতটি ভবন ধ্বংস করল তার উপর চূড়ান্ত জয় নির্ধারিত হয় না, বরং কে শেষ পর্যন্ত মাটি কামড়ে টিকে রইল, সেটাই আসল বিজয়। গত কয়েকদিনের ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান সমীকরণ গভীরভাবে পর্যবেক্ষণ করলে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। চারিদিকে এখন একটি প্রশ্নই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, এই যুদ্ধে আসলে কে জিতছে? উপরিভাগ থেকে দেখলে মনে হতে পারে পশ্চিমা জোট আকাশপথে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং তারা একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। কিন্তু ভূরাজনীতি কখনোই শুধু চোখে দেখা দৃশ্য দিয়ে বোঝা যায় না। গভীরে প্রবেশ করলে দেখা যায় এই ধ্বংসযজ্ঞের আড়ালে সম্পূর্ণ ভিন্ন একটি কৌশলগত খেলা চলছে, যেখানে টিকে থাকার লড়াই সবচেয়ে বড় অস্ত্র। যুদ্ধ কোনো ধ্বংসের প্রতিযোগিতা নয়, এটি একটি লক্ষ্যভিত্তিক প্রতিক্রিয়া। পশ্চিমা জোটের প্রধান লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং শেষ পর্যন্ত তা ভেঙে ফেলা। তারা হয়তো আকাশপথে আধিপত্য দেখিয়েছে, অত্যাধুনিক ড্রোন দিয়ে সামরিক স্থাপনাগুলো ধ্বংস করেছে, কিন্তু কৌশলগত দিক থেকে তারা খুব বেশি অগ্রগতি করতে পারেনি। বরং তারা ধীরে ধীরে একটি দীর্ঘমেয়াদী ফাঁদের মধ্যে প্রবেশ করেছে, যেখান থেকে বের হওয়া তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই জায়গাতে ইরানের কৌশলগত সক্ষমতা সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তারা প্রচলিত যুদ্ধে না জড়িয়ে অত্যন্ত নিখুঁত অপ্রতিসম যুদ্ধের কৌশল বেছে নিয়েছে। তারা খুব ভালোভাবে জানে যে প্রতিপক্ষের শক্তি কোথায় এবং তাদের দুর্বল জায়গাগুলো কি কি। এই মুহূর্তে তারা হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ অকার্যকর করে দিয়েছে, যার ফলে পুরো বিশ্বের জ্বালানি বাজারে আক্ষরিক অর্থেই আগুন লেগে গেছে। বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পশ্চিমা দেশগুলোকে বাধ্য হয়ে তাদের সংরক্ষিত মজুদ থেকে 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়তে হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে বড় বাজার হস্তক্ষেপ। এটি কোনো সাধারণ ঘটনা নয়। একটি দেশ যাদের উপর চারপাশ থেকে আক্রমণ চলছে, তারা শুধুমাত্র নিজেদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সঠিক ব্যবহারের মাধ্যমে পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। এটি প্রমাণ করে যে ক্ষমতা শুধুমাত্র অত্যাধুনিক বিমানের ডানায় থাকে না, ক্ষমতা থাকে মস্তিষ্ক এবং নিখুঁত পরিকল্পনার মধ্যে। পশ্চিমা জোট ভেবেছিল যদি তারা শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিতে পারে তাহলে পুরো ব্যবস্থাটি ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। নেতৃত্বে পরিবর্তন এসেছে, কিন্তু সেই পরিবর্তন আরও কঠোর, আরও আপসহীন একটি শক্তিকে সামনে নিয়ে এসেছে। বিপ্লবী গার্ডের সমর্থনে এই নতুন নেতৃত্ব প্রমাণ করছে বাইরের আঘাত তাদের দুর্বল করে না, বরং আরও ঐক্যবদ্ধ করে তোলে। এটি একটি রাষ্ট্রের অসাধারণ স্থিতিস্থাপকতার উদাহরণ। ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখন কোনো পরাশক্তি স্পষ্ট লক্ষ্য ছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন তাদের পতন প্রায় অনিবার্য হয়ে ওঠে। বর্তমান পরিস্থিতিকে অনেক বিশ্লেষক ইতিমধ্যেই ভিয়েতনাম বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করছেন। আক্রমণকারীরা এখন এমন এক জায়গায় পৌঁছেছে যাকে অনন্ত যুদ্ধের ফাঁদ বলা যায়। তারা ভেবেছিল দ্রুত শাসন ব্যবস্থা পরিবর্তন করে নিজেদের অনুকূলে একটি সরকার প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ ইরানের রাষ্ট্রকাঠামো কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, এটি একটি আদর্শভিত্তিক শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। ফলে একজন নেতাকে সরিয়ে দিলেও তার জায়গায় আরও দৃঢ় ও আপসের নেতৃত্ব উঠে আসে। এই যুদ্ধের সবচেয়ে বড় কৌশলগত পরিবর্তন এসেছে অর্থনৈতিক ফ্রন্টে। ইরান বুঝতে পেরেছে, আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, অর্থনীতি একটি বড় অস্ত্র। তারা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি পথকে কার্যত অকার্যকর করে তুলেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিশাল চাপ তৈরি হয়েছে। পশ্চিমা দেশগুলোকে তাদের সংরক্ষিত মজুদ থেকে বিপুল পরিমাণ তেল ছাড়তে হয়েছে, যা ইতিহাসে বিরল। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। ক্ষমতা শুধু সামরিক শক্তিতে নয়, বরং কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণেও নিহিত। একটি দেশ যদি বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ জায়গায় প্রভাব ফেলতে পারে, তাহলে সেটি যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে। পশ্চিমা জোট এখন একটি কঠিন দ্বিধায় পড়ে গেছে। তারা যদি যুদ্ধ থামিয়ে দেয়, তাহলে এটি হবে ইরানের একটি বড় কৌশলগত জয়।
কারণ এর মানে হবে সব আক্রমণ সত্ত্বেও ইরান টিকে গেছে। অন্যদিকে যদি তারা যুদ্ধ চালিয়ে যায় তাহলে তাদের নিজেদের অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান আরও ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, মিত্র দেশগুলো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। আর সাধারণ মানুষ যারা এই যুদ্ধের সরাসরি অংশ নয় তারাই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে। মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, অর্থনৈতিক চাপ সবকিছু তাদের উপর এসে পড়েছে। এই প্রেক্ষাপটে ইরানের কৌশলকে অনেকেই শুধু প্রতিরোধ হিসেবে দেখছেন, কিন্তু এটি আসলে একটি গভীর পরিকল্পিত পদক্ষেপ। যখন আপনার বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো একত্রিত হয় তখন টিকে থাকাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় আক্রমণ। ইরান ঠিক সেটাই করছে। তারা নিজেদের সীমিত সম্পদকে সর্বোচ্চ দক্ষতায় ব্যবহার করছে এবং প্রতিটি আঘাতকে কৌশলগত বার্তায় পরিণত করছে। কর্পোরেট জগতে একটি ধারণা আছে, আপনি যদি প্রতিপক্ষের মাঠে খেলেন তাহলে আপনাকে তাদের নিয়মে খেলতে হবে। কিন্তু ইরান সেই নিয়ম ভেঙে দিয়েছে। তারা যুদ্ধের ময়দানকে আকাশ থেকে সরিয়ে এনে অর্থনীতি, কূটনীতি এবং মনস্তাত্ত্বিক প্রভাবের জায়গায় নিয়ে গেছে। এটি এক ধরনের রাজনৈতিক জুজুৎসু, যেখানে প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা হয়। ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যখন কোনো পরাশক্তি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ে এবং তাদের লক্ষ্য স্পষ্ট থাকে না, তখন তাদের পতন অনিবার্য হয়ে ওঠে। ভিয়েতনাম, আফগানিস্তান এই উদাহরণগুলো আজও প্রাসঙ্গিক। বর্তমান পরিস্থিতিও অনেকটা সেই পথে এগোচ্ছে। অর্থনৈতিক দিক থেকেও এই যুদ্ধ আক্রমণকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, বাণিজ্য পথের অনিশ্চয়তা সব মিলিয়ে তাদের নিজেদের অর্থনীতিও চাপের মুখে পড়েছে। আধুনিক বিশ্বে অর্থনীতি এবং সামরিক শক্তি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। একটিকে আঘাত করলে অন্যটিও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইরান দেখিয়ে দিয়েছে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তাদের দুর্বল করেনি, বরং আরও প্রস্তুত করেছে। তারা এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করেছে যা কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারে। এটি একটি চূড়ান্ত রেসিলিয়েন্সের উদাহরণ। সবশেষে বলা যায়, এই সংঘাত একটি বড় শিক্ষা দিচ্ছে, ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যাবে না। সেখানে প্রয়োজন হবে কৌশল, ধৈর্য এবং মানসিক দৃঢ়তা। আর এই জায়গায় ইরান ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। প্রিয় দর্শক, প্রশ্ন এখন একটাই, পরাশক্তিগুলো কি নিজেদের ভুল বুঝতে পারবে এবং এই ধ্বংসযজ্ঞ থামবে, নাকি তারা আরও গভীরে ডুবে যাবে এমন এক সংঘাতে যেখান থেকে বের হওয়া ক্রমেই অসম্ভব হয়ে উঠবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।